প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের প্রতিদিনের আয়োজন পলিটিক্স প্লাস দেখার জন্য। আপনারা দেখছিলেন যে আমাদের আগের অনুষ্ঠান নিউজ আওয়ার এক্সট্রায় যে বিষয়টি নিয়ে আজকে কথা হচ্ছিল, আমরা আসলে সেই বিষয় নিয়ে কথা বলবো। কারণ গত 25শে আগস্টের পর থেকে বাংলাদেশে যে রোহিঙ্গাদের ঢল নেমেছে, সেই ঢল কিন্তু এখনও থামেনি, কমেছে কিন্তু একেবারে বন্ধ হয়নি। এখনও মাঝে মাঝেই রোহিঙ্গারা রাতে বা দিনে আসছে। কিন্তু এই সমস্যার সমাধানের সূত্র কী? সমাধান নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে, কিন্তু আসলে সমাধানের খুব তাৎক্ষণিক সমাধানের কোনো উপায় নেই। মানে মূল সমাধান যেটা, যে কূটনৈতিকভাবে চাপ দিয়ে মিয়ানমারকে বাধ্য করা যেন তারা রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নেয়, সম্মানজনকভাবে তাদের পুনর্বাসন করে, নাগরিকত্ব দেয়। এই কথাগুলো বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। দুদিন আগে জাতিসংঘের 3rd কমিটিতে ভোটাভুটি হয়েছে এবং সেই ভোটে মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যে ভোটাভুটি হয়েছে তাতে 135 ভোট দিয়ে সেই প্রস্তাবটি বিজয়ী হয়েছে, যার বিপক্ষে ভোট পড়েছে 10টি, 26টি দেশ ভোটে অংশগ্রহণ মানে ভোট দেয়নি। এবং আচ্ছা, আপনারা জানেন যে আজকে অন্তত 3টি দেশের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপিয়ান ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট আজকে রোহিঙ্গাদের দেখতে কক্সবাজার উখিয়া সফর করেছেন। কালকে মিয়ানমারে শুরু হচ্ছে আসেম সম্মেলন। সব মিলিয়ে কূটনৈতিক তৎপরতা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সেদিকে আসলে সবার নজর। কিন্তু আলোচনা যেটা, যে সেটা যে যত চাপই হোক খুব শিগগিরই সমস্যাটির সমাধান হবে এমন কোনো ইশারা দেখা যাচ্ছে না। কারণ মিয়ানমারের একজন মন্ত্রী গত মাসে বাংলাদেশে এসেছিলেন, তিনিও এসে বলেছিলেন যে আমরা রোহিঙ্গাদের ফিরিয়ে নেব। কিন্তু ফিরিয়ে নেওয়ার কথা অনেকদিন তার মুখে বলছে, কিন্তু কাগজে কলমে মানে বাস্তবে তার কোনো প্রয়োগ আমরা কখনোই দেখিনি। বরং এই কথা বলার পরও কিন্তু অনেক রোহিঙ্গা বাংলাদেশে এসেছে। তো আসলে আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো আসলে, যে আজকে কূটনৈতিক চাপটা আরও কীভাবে জারি রাখা যায় মিয়ানমারের উপরে, যাতে তারা সত্যি সত্যি বাধ্য হয় রোহিঙ্গাদেরকে ফিরিয়ে নিতে, এবং বাংলাদেশের উপরে যে ভয়ঙ্কর অর্থনৈতিক, সামাজিক এবং মানবিক চাপ তৈরি হয়েছে সেই চাপটা থেকে আমরা রক্ষা পেতে পারি। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো আজকে। আমাদের সাথে দুজন অতিথি আছেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং আছেন ডিপ্লোম্যাট এটিএম নজরুল ইসলাম। আপনার দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আমি একটু জনাব নজরুল ইসলাম আপনার কাছ থেকে শুনতে চাই যে নানা রকমের কূটনৈতিক তৎপরতা কিন্তু চলছে। আজকে সারাদিন আমরা দেখলাম যে 3জন পররাষ্ট্রমন্ত্রী, জার্মানি, সুইডেন এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রী আজকে ঘুরেছেন। কালকে চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে ঘুরে গিয়েছেন। ইউরোপীয় কমিশনের ভাইস প্রেসিডেন্টও ছিলেন। এবং কালকে যে আসেম সম্মেলন শুরু হচ্ছে, এইরকম একটা সময়ে আমাদের আসলে বাংলাদেশের কি অবস্থান এখানে? দেখুন, বাংলাদেশ স্বাধীনতার পরে সম্ভবত আমার মনে হয় এইটাই সবচেয়ে বড় সমস্যা আমরা এখন যেটা মোকাবেলা করছি, মানে অন্তত মানবিক সমস্যা। আর এই সমস্যা আপনি যেটা একটু আগে বললেন যে এই সমস্যার সমাধান সহসাই সম্ভব নয়, সেটাও আমি একমত। তবে এই যে 42-43 বছর যাবৎ আমাদের কূটনীতি চলছে বিভিন্ন ইস্যুতে, বিভিন্ন জায়গায়, কিন্তু আমার মনে হয় যে এই রোহিঙ্গা ইস্যুতে যে কূটনীতির এখন যে পর্যায়টা এই মুহূর্তে গত কয়েকদিনের, সেটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে ফরেন পলিসিতে এত অ্যাক্টিভিটিস এর আগে একসঙ্গে হয়নি। এবং সেটার দিক দিয়ে বিবেচনা করলে আমি অবশ্যই বলবো যে আমরা এই সমস্যা সমাধানের হয়তো সহসাই সম্ভব নয়, কিন্তু সমাধানের পক্ষে আমাদের যে কূটনৈতিক তৎপরতা সেটা এখন খুবই অ্যাক্টিভ, খুব চলমান পর্যায়ে আছে। এবং আশা করি যে এই সমস্যার সমাধান একটা হবেই, আজকে হোক, কালকে হোক বা পরশু হোক, হতেই হবে। না হলে এটা যেমন আমাদের জন্য সমস্যা, তো এখনকার সমস্যা মানবিক সমস্যা, এতগুলো রোহিঙ্গাকে লালন পালন করার সমস্যা, তাদের খাবার জোগানোর সমস্যা, তাদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেওয়া বা তাদের চিকিৎসা দেওয়া, এগুলো সমস্যা। কিন্তু যেই সমস্যাটা আমি অদূর ভবিষ্যতে, সুদূর নয়, অদূর ভবিষ্যতে দেখতে পাচ্ছি যে আপনি 10 লক্ষ লোককে আপনি মেরে ফেলবেন, হাজার হাজার লোককে মেরে ফেলবেন, 10 লক্ষ লোককে বিতাড়িত করবেন, শত শত মহিলাকে ধর্ষণ করবেন, শিশুদেরকে বুটের নিচে পিষিয়ে মারবেন, আর জোয়ানগুলোকে বেঁধে পিঠ মোড়া দিয়ে আপনি বুটের লাথি দিয়ে আর রাইফেলের বাট দিয়ে মেরে ফেলবেন।
এটা তো একটা রিয়াকশন তো আছেই। আপনি বসে মারবেন আমাকে আর আমি দেখব এই 10 লক্ষ লোক, যেটা এখন বাংলাদেশে সব মিলিয়ে আগের এবং পরের মিলিয়ে প্রায় 10-এর 10 কাছাকাছি। লাখ, হ্যাঁ। এই 10 লক্ষের থেকে আমি যদি মনে করি যে আগামী 2 বছর, 1 বছর, 2 বছরে যদি 10 লক্ষ থেকে 100 লোকও ভেগে যায় এবং অস্ত্র হাতে উঠিয়ে নেয়, এটা আমাদেরও সাধ্য নাই বন্ধ করি। কোন দিক দিয়ে যাবে, কোথায় অস্ত্র নেবে, কোথায় তারা ট্রেনিং নেবে, কারো সাধ্য নাই। এবং এইটা মিয়ানমারের জন্য, যারা গত আহ, অর্ধ শতকেরও বেশি সময় ধরে বিভিন্ন নৃগোষ্ঠীর সাথে যুদ্ধ করে যাচ্ছে, তার মধ্যে ছোট বড় অনেকগুলো আছে, তার মধ্যে 17টা বড় বিদ্রোহী গোষ্ঠী আছে। এর মধ্যে 3টা হলো প্রধান, একটা হলো শান স্টেটে, আরেকটা হলো ক্যারেন স্টেটে, আরেকটা এখন রাখাইন স্টেটে কিছুটা ছিল, সেটা আরও শক্তিশালী হবে। এবং ভবিষ্যতে মিয়ানমারের জন্য এটা একটা ব্যাপক বড় আকারের একটা সমস্যা হয়ে দেখা দিতে পারে, যদি তারা এখনও রিয়ালাইজ না করে যে এটা সমস্যার সমাধান করা উচিত। কারণ তাদেরই নেত্রীকে আবার আমি উদ্ধৃত করতে চাই, যিনি বলেছিলেন 2012 সালে যে যেখানে নিপীড়ন, যেখানে নির্যাতন, যেখানে নিষ্পেষণ, সেখানে বিদ্রোহের বীজ রোপিত হয়। তো আজকে আপনারা মেরে ফেলবেন আর মানুষ বিদ্রোহ করবে না, মানুষ অস্ত্র হাতে নেবে না, এই গ্যারান্টি আপনাকে কে দিবে? সেটাই। এটা হবেই। এবং এটা আজকে যে ভারত, আমাদের প্রতিবেশী ভারত, তার পররাষ্ট্রমন্ত্রী কদিন আগে আমাদের আশ্বাস দিয়ে গেলেন যে প্রতিবেশী প্রথম, সবসে পেহলে। হ্যাঁ, হ্যাঁ, সবচেয়ে পেহলে। কিন্তু এই যে থার্ড কমিটিতে ভোটাভুটি হলো, আপনারা ঠিক আছে ভোটদানে বিরত থেকেছেন, কিন্তু আপনারা যদি ভোট দিতেন বা বাংলাদেশ এই প্রস্তাবের সমর্থনে একটা স্টেটমেন্টও দিতেন, তাহলে তো আমরা বুঝতাম যে আপনারা আমাদের বিপদের দিনে এগিয়ে আসছেন। এবং যেই চীন রাশিয়া তাদের স্বার্থের জন্য ভেটো দিল, আমি সেই চীনকে বলবো যে আপনারা ভুলে গেলেন যে 71 সালে আপনারা আমাদের বুকের রক্তক্ষরণ ঘটিয়েছেন, আমাদের স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়ে আপনারা আমাদের যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষ নিয়েছেন, আপনারা ইউনাইটেড নেশনসে ভেটো দিয়েছেন। এই 40-42 বছরে বাংলাদেশের জনগণ সেটা আস্তে 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 ভুলতে শুরু করেছিল এবং চীনকে একটা বন্ধু হিসাবে গ্রহণ করেছিল বা করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে চীন আমাদেরকে আবার সেই আগের নিয়মে যেভাবে আমাদের বিপক্ষে দাঁড়াচ্ছে, চীন এটা তো ভালো করছে না, বাংলাদেশের মানুষকে আবার তাদের শত্রু ভাবাপন্ন করছে। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে এগিয়ে যাচ্ছিল, সেটা আবার এগিয়ে যাচ্ছে। চীন আজকে বার্মাতে চীনের স্বার্থ আছে, কিন্তু বাংলাদেশের সাথে তো স্বার্থ কম না, কম নাই। সেটাই। বিলিয়নস অফ ডলার্স আর গুডস উই আর ইম্পোর্টিং ইনটু বাংলাদেশ ফ্রম চায়না। এছাড়া ডিফেন্স কোঅপারেশন তো আছেই। তো আপনারা একটা স্বার্থের জন্য আরেকটা যদি জলাঞ্জলি দিতে চান, সেটা আপনাদের একটা রং, সেই ভারসাম্যটা আপনার এখনো সময় আছে। আপনারা অন্তত নিউট্রালিটি মেন। আর আপনারা যেটা বলছেন যে দ্বিপাক্ষিক সমস্যা, ঠিক আছে দ্বিপাক্ষিক সমস্যা, কিন্তু আপনারা যদি এগিয়ে আসেন, গতকালকেই আপনারা অস্বীকার করেছেন যে আমরা মধ্যস্থতার কথা বলিনি, তো যদি বলতেনি তাতে কি দোষ ছিল? জি জি, আমি আবার আসবো আপনার কাছে। জনাব শ্যামল দত্ত, জনাব এটিএম নজরুল ইসলাম যেটা বললেন যে বাংলাদেশের এই স্বাধীনতার পরে এত বড় কূটনৈতিক তৎপরতা আসলে আর কখনো হয়নি। যেমন এই যে থার্ড কমিটির যে ভোটাভুটির কথা হচ্ছিল, যে 135 জন পক্ষে ভোট দিয়েছে, 10 জন বিপক্ষে, 26টি দেশ ভোট দেয়নি। আমি যদি এর সাথে একটু তুলনা করি, 2011 সালে একই রকম একটি প্রস্তাব ছিল, তখন ভোট ছিল 98টি পক্ষে, 25টি বিপক্ষে, 63 জন ভোট দেয়নি। সেই তুলনায় কিন্তু অনেক অগ্রগতি হয়েছে আসলে। কিন্তু তারপর আবার এখানে যে 10টা, সেই 10টার মধ্যে কারা আছে? চীন আছে, রাশিয়া আছে, এবং 26টার মধ্যে ভারত আছে, শ্রীলঙ্কা আছে, নেপাল আছে। ফলে এই সাবকন্টিনেন্টের রাজনীতি আমরা একটু পিছিয়ে গ্লোবাল সিনারিও অনেক পাল্টে গেছে। এক, দ্বিতীয়ত সিচুয়েশনের গ্র্যাভিটি অনেক বেশি এখন। ফলে সব মিলিয়ে এই সমস্ত থার্ড কমিটি দিয়ে কিছু হবে না আসলে। ইট ইজ মানে এইটুকু ধারণা করা যায় যে কেন এই ঘটনাটি এরকমভাবে আসলো, এটার একটা প্রকৃত বিশ্লেষণ আমাদের জানা থাকা দরকার। আমরা খুবই ইমোশনালি কথা বলি, ভারত কেন ভোট দিল না, চায়না কেন, এগুলোর পিছনে অনেক কারণ আছে।
প্রত্যেক মানুষ তার দেশের স্বার্থটি স্বার্থ নির্ধারণ আগে করে নিজস্ব চিন্তার মধ্য দিয়ে। বাংলাদেশের সাথে সম্পর্ক আছে, চায়নার সাথে, মায়ানমারের সাথে সম্পর্ক আছে, কোনটাকে সেই মুহূর্তে প্রায়োরিটি দেবে এবং কী কারণে দিবে তার উপরে নির্ভর করছে অনেক কিছু। ফলে এগুলো আমরা ইমোশনালি অনেক কথা বলতে পারি, কিন্তু বাস্তবে প্রত্যেকটা দেশ তার নিজের অবস্থানটা চিন্তা করে সেভাবে। যেমন ধরুন একটা কথাই বলি যে মায়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক, এটা কি মায়ানমারের সাথে বাংলাদেশের সাথে চীনের সম্পর্কের সাথে তুলনা করা যায়? কারণ মায়ানমার অলথ্রো বরাবরই চীনের উপর একটা নির্ভরশীল কান্ট্রি, এবং সে আইসোলেটেড একটা জনগোষ্ঠী হিসেবে দীর্ঘদিন শুধুমাত্র চীনের সহযোগিতা নিয়ে টিকে আছে। এবং সেই জায়গাতে চীনের সম্পর্ক বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তুলনা করলে কিন্তু এটা আমার মনে হয় না এটা যথাযথ হয় আর কি। আর ভারতের ব্যাপারটা আরও ইন্টারেস্টিং। ভারত দীর্ঘদিন পর চীনের যে একচ্ছত্র আধিপত্য সেখানে একটু ভাগ বসাতে চাচ্ছে, এবং তারা ভাগ বসিয়েছে অলরেডি। আপনি সাম্প্রতিক সময়ে আকিয়াবে ভারতের বিনিয়োগ এবং ভারতের কালাদান মাল্টিমোডাল ট্রান্সপোর্ট প্রজেক্ট ইত্যাদি নিয়ে তারা সেখানে অনেকগুলো প্রকল্প বাস্তবায়ন করছে। তারা ডিপ সি পোর্ট করছে, তারা হাইওয়ে প্রজেক্ট করছে, তারা ওখান থেকে গ্যাস পাইপলাইন করতেছে। পাশাপাশি সবচেয়ে বড় জিনিসটি যে চীনের সঙ্গে ভারতের মায়ানমারের সঙ্গে ভারতের সীমান্তের পরিমাণ প্রায় 1642 কিলোমিটারের মতো। তার মধ্যে 4টি রাজ্য কিন্তু এর সঙ্গে সম্পৃক্ত: মণিপুর, অরুণাচল, মিজোরাম এবং নাগাল্যান্ড। এই 4টা স্টেটেই কিন্তু একটা সময় বিদ্রোহী নানা গোষ্ঠী ভারতের বিরুদ্ধে নানা রকমের কর্মকাণ্ডে লিপ্ত ছিল, এবং এগুলো সব মায়ানমার থেকে কিন্তু এই অপারেট হতো। আপনি গত মাসেই আমি একটা দেখলাম, মণিপুরে ভারত এবং মায়ানমারের সেনাবাহিনীর মধ্যে একটা মিটিং হয়েছে, এবং সেখানে মায়ানমার অ্যাসিওর করেছে যে তাদের ভূখণ্ডে কোনো রকম কোনো বিদ্রোহী গোষ্ঠীকে তারা জায়গা দেবে না। এবং এমনকি আপনার মায়ানমারের অভ্যন্তরে আপনার সার্জিক্যাল অপারেশন করে ভারতীয় সেনাবাহিনী অনেক বিদ্রোহীকে মেরেছে, এবং এই জিনিসগুলো অ্যালাউ করছে মায়ানমার। তো এই সম্পর্কের সঙ্গে আপনি যদি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আপনি এই জায়গায় কিন্তু করেন একটু, আমি যদি এখানে একটু আপনাকে ইন্টারাপ্ট করি, সেটা হলো যে মানে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা হয়তো মিয়ানমারের তুলনায়, কিন্তু আপনি যেটা বললেন যে তেমন সুযোগ তো বাংলাদেশেরও আছে, এবং একসময় আমরা দেখেছি বাংলাদেশের ভূমি ব্যবহার করে তো ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা ছিল। তখন আমরা তো তাদেরকে এখন জিরো টলারেন্স দিয়েছি, সত্যি সত্যি জিরো টলারেন্স। ভারতও আমাদেরকে তার প্রতিদান দিচ্ছে, কিন্তু এটা তো অনেক বড় সংকট। এই সংকটের সময় যদি ভারত পাশে না থাকে, এই সংকটে ভারত পাশে থাকা না থাকা দিয়ে কিছু যায় আসে না। আমি আপনাকে বলি আসে না এই কারণে, কারণ এই মুহূর্তে ভারত তার রিস্কটা নেবে কেন? তার সাথে মায়ানমারের যে সম্পর্ক, এর কারণে যদি বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কের অবনতি হয়, কেন হবে? কি কারণ হবে? আরেক কান্ট্রির সাথে হয়নি বলে ভারতের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে কেন? আরো তো অনেক দেশই বলছে আমাদের সাথে রাশিয়ার সম্পর্ক খারাপ হচ্ছে। না, মানে ভারত তো একদম দুই দেশেরই প্রতিবেশী, রাশিয়া তো অনেক দুই দেশেরই প্রতিবেশী, কিন্তু তার সামনে তার অপশনগুলো বিবেচনা করতে হবে। সে একদিকে আমাদেরকে হেল্প করবে, আমাদেরকে ধরেন আমাদেরকে ত্রাণ পাঠাচ্ছে, আমাদের জন্য তারা প্লেন পাঠাচ্ছে। ত্রাণ দিয়ে তো আসলে আমাদের তাদের ফিরিয়ে নেওয়ার জন্য চাপটা হলো মূল চাপ। ফিরিয়ে নেওয়ার জন্য ভারত চাপ দিয়ে কোনো মায়ানমারের কোনো লাভ হবে না। মানে আবেগে কথা বলে লাভ হবে না। You have to be more realistic in the diplomacy. ডিপ্লোমেসিতে আপনাকে অনেক রিয়েলিস্টিক হতে হবে। আপনাকে জানতে হবে আসলে এক্স্যাক্টলি ভারত চাপ দিলে কি হবে। আপনি কি এই পুরো জিনিসটা কি জন্য হয়েছে? ইজ এ টোটালি চাইনিজ প্রেসক্রিপশন, এবং ইটস এ ওয়ার বিটুইন চায়না ইন্ডিয়ার। এখানে একটা বড়, আপনি আলটিমেটলি এই যে 10 লক্ষ বলছি আমরা, কেন জানি না কেন 10 লক্ষ বলছি, আমরা কি মাথা গুণে 10 লাখ দেখেছি? এটা ইটস নট এটা 10 লাখ না 15 লাখ সেটা বড় কথা না। এই জনগোষ্ঠীর যে উগ্রবাদিতা যেখানে জন্ম নিবে, এটা আলটিমেটলি থ্রেট হবে কার জন্য? বাংলাদেশ এবং ভারতের জন্য। ভারতের ইন্টেলেকচুয়ালরা এটা ইদানিং, নজরুল যেটা বললেন, যে ভারতের ইন্টেলেকচুয়ালরা ইদানিং এটা বোঝার চেষ্টা করছে। আমি সম্প্রতি নয়াদিল্লিতে গিয়েছিলাম, এবং সেখানে মিস্টার অরিন্দম মুখার্জি, তিনি মিস্টার গৌতম মুখার্জি, তিনি ইমিডিয়েট পাস্ট মায়ানমারের অ্যাম্বাসেডর, মায়ানমারে ভারতের অ্যাম্বাসেডর ছিলেন। তিনি আমার সঙ্গে বৈঠকে বললেন যে আমরা ভারত কেন উপলব্ধি করতে পারছি না এই যে উনি বললেন যে একটা সময় গিয়ে নিপীড়িত জনগোষ্ঠীর মধ্যে যদি একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হয়, তারা যদি একটা সশস্ত্র হতে শুরু করে, যদিও আমরা যদি বাংলাদেশ ক্লিয়ারলি বলেছে যে আমাদের ল্যান্ড কখনো কোনো বিদ্রোহী গোষ্ঠীর জন্য ব্যবহার দিব না, কিন্তু সেই জনগোষ্ঠী কি করে আপনি 10 লক্ষ 15 লক্ষ লোককে কিভাবে কন্ট্রোল করবেন? তাদের সবাই সেই জনগোষ্ঠীর মধ্যে কারা জঙ্গলে কয়টা রোহিঙ্গা পালিয়ে থাকবে কে জানবে? অলরেডি তো রোহিঙ্গা ধরেন আসামের জঙ্গলে কয় হাজার রোহিঙ্গা আশ্রয় নেবে, কে বলবে? নাইক্ষ্যংছড়িতে অলরেডি রোহিঙ্গারা মেজরিটি হয়ে গেছে, এবং টেকনাফ, উখিয়া এই দুটি উপজেলায় বাংলাদেশের সংখ্যার চাইতে রোহিঙ্গার সংখ্যা দ্বিগুণ বেড়ে গেছে। তো
ফলে এই জনগোষ্ঠীর মধ্যে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? সেদিনও দেখলাম আমি 150 জনকে অ্যারেস্ট করা হয়েছে রোহিঙ্গা এর ভিতরে ক্যাম্পের ভিতরে নানা রকমের অবৈধ কর্মকাণ্ডের জন্য। এখন এই জনগোষ্ঠীটা আলটিমেটলি থ্রেট হবে ভারতের জন্য। কিন্তু এখানে একটা দেশের কথা আপনারা কেউ বলছেন না, সেই দেশটি একেবারে চুপচাপ, সেটা হচ্ছে আমেরিকা। আমেরিকা হ্যাজ এ ভেরি বিগ রোল ইন দিস, এই এরিয়ার মধ্যে। আপনি খেয়াল করবেন যখন এই মায়ানমারে গণতন্ত্রায়ন শুরু হলো এবং আস্তে আস্তে ডোর ওপেন হওয়া শুরু হলো, সবচেয়ে বড় বিনিয়োগকারী কে? দ্যাট ইজ আমেরিকা। দে আর ইনভেস্টিং বিলিয়ন বিলিয়ন ডলার ইন মায়ানমার। এবং ওবামা তার টার্মের মধ্যে 2 বার কেন মায়ানমার চয়েস করলো এত দেশ থাকতে? সেই মায়ানমারকে যারা আপনার একটু গণতন্ত্রায়নের দিকে যাওয়ার চেষ্টা করছিল, সেটাকে একেবারে শাট আউট করে দেওয়ার জন্য চাইনিজ প্রেসক্রিপশনে এই পুরো জিনিসটা ঘটেছে। সেখানে ভারত কিংবা ইজ নট এ বিগ প্লেয়ার। আপনি পুরো জিনিসটা বাংলাদেশের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে চায়না এখন পুরো জিনিসটা ক্লিয়ার করে ফেলেছে। এখন এই 1978 সাল থেকে যে শরণার্থী হাজার শত শত বছর আপনার এখানে, তাদেরকে আমরা ফেরত দিতে পেরেছি? আপনি কি মনে করেন এই 10 লক্ষ 15 লক্ষ আমরা ফেরত দিতে পারবো? কখনোই না। ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট সামথিং অল্টারনেটিভ। এই লোককে কখনোই মায়ানমার ফেরত দেবেন আপনি। মায়ানমারের আমি অন্তত 91 থেকে এই মায়ানমার বাংলাদেশ এই বৈঠকগুলো কভার করছি। আমি দেখেছি, আজকে আমরা একটা তালিকা দিই, থার্ড পার্টি মিটিং, মাঝখানে ইউএনএইচসিআর থাকে, সেই তালিকা ইউএনএইচসিআর মায়ানমারকে হস্তান্তর করে। মায়ানমার ওখান থেকে 100 জনের মধ্যে 60 জনকে নেয়, 40 জন বলে এরা আমাদের না, বাস আটকে গেল সবকিছু। তো এই প্রক্রিয়ায় যদি আপনি 10 লক্ষ লোককে ফেরত নিতে বলেন, আর মায়ানমার সেটি তো ফেরত নেওয়ার জন্য তারা পাঠাচ্ছে না, তারা অত্যন্ত ক্যালকুলেটিভলি এথনিক পুরো জনগোষ্ঠীটাকে বাংলাদেশের ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছে, কারণ তারা স্বীকারই করে না যে তাদের দেশের নাগরিক। আর এখানে জিও পলিটিক্স ইজ ভেরি ইনভলভ। আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে, এই অঞ্চলটির উপরে নিয়ন্ত্রণের জন্য ইন্ডিয়া ইজ প্লেইং, এখানে আমেরিকা ইজ ট্রাইং, চায়না তো আছেই। ফলে চায়না তার প্রতিবেশীর ইয়ের মধ্যে অন্য কোনো দেশকে এখানে ঘাঁটি রাখতে দেবে না, এটা কিন্তু খুব। আর চাইনিজ জিনপিং এর এখন একটা নতুন মহাপরিকল্পনা আছে। একদিকে আছে ওয়ান বেল্ট ওয়ান রোড, আরেকদিকে আছে এই পুরো সাম্রাজ্যের মধ্যে তার একটা দখলদারিত্ব নিয়ন্ত্রণ করা। আমি ছোট একটা উদাহরণ দিয়ে বলি, পাকিস্তানের গোয়াদিয়ার পোর্ট কন্ট্রোল বাই চায়না, শ্রীলঙ্কার হাম্বানটোটা কন্ট্রোল বাই চায়না, আকিয়েবের সিতো পোর্ট কন্ট্রোল বাই চায়না, বাংলাদেশের সোনাদিয়া পোর্ট চায়না নিতে চাচ্ছে। চুক্তি করতে গিয়েও মাননীয় প্রধানমন্ত্রী শেষ মুহূর্তে বলছেন এটা আরো বেশি পর্যালোচনার দরকার। তাহলে পুরো সি বেল্টটা দিয়ে ভারতকে ঘিরে ফেলেছে। এই জিও পলিটিক্সের খেলার মধ্যে আমরা পড়ে গেছি এখন, এবং এই খেলার বলি হচ্ছে আপনার এই রোহিঙ্গা জনগোষ্ঠী, আত্মার ভিকটিম হয়ে গেছি আমরা বাংলাদেশ, এবং এই লক্ষ লক্ষ লোক আমাদের ঘাড়ে। এবং আমি জানি না হাউ এফিসিয়েন্টলি উই উইল ম্যানেজ দিস পিপল। আমাদের সেই দক্ষতা আদৌ আছে কিনা। আমরা এই মুহূর্তে এটাকে নিয়ে হয়তো নানা রকমের ইস্যু করতে পারছি, কিন্তু আলটিমেটলি এই লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের জন্য যে কি সংকট তৈরি করবে এটা আমরা ধারণা করতে পারছি। দাদা, আমরা একটা ছোট্ট বিরতি দিতে যাচ্ছি, বিরতির পরে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আমরা ফিরে এলাম আলোচনা। আমরা কথা বলছিলাম রোহিঙ্গা সংকট নিয়ে। গত 25 আগস্টের পর থেকে যে সংকট চেপে বসেছে, বিরতির আগে শ্যামলদা বলেন যে আসলে এই সংকট কিভাবে সমাধান হবে আর সত্যি সত্যি আমরা আসলে জানি না, এবং এই সংকট বাংলাদেশের জন্য অনেক বড় রকমের সংকট ইতিমধ্যেই তৈরি করেছে, এবং সামনের ব্যাপকতা আরও বাড়বেই, শুধু কমার সম্ভাবনা খুব বেশি দেখা যাচ্ছে না। জনাব এটিএম নজরুল ইসলাম, আপনি যদি একটু বলেন যে কালকে যে নেপালে যে আসেম সম্মেলন শুরু হচ্ছে, মানে শ্যামলদার কথাতে আমি ঠিক কোনো মানে সংকট অনেক জটিল, সেটার জটিলতাটা সহজ করার কোনো উপায় কি আপনি দেখেন কিনা? অন্তত আসেমে কিছু খুব ফলপ্রসূ কিছু আমরা আশা করতে অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সেখানে বলবেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সম্ভবত সাইড লাইনে ওনার দ্বিপাক্ষিক কিছু মিটিং হবে, সেটার থেকে আমরা কিছু অর্জন করতে না পারলেও অন্তত কিছু একটা ডিপ্লোমেসির সাইডে কিছু স্টেপ ফরওয়ার্ড হবে। তবে এইটা শ্যামলবাবুর সাথে আমি একমত যে এটা এমনই এক জটিল সমস্যা
যে এটা সমাধান করতে কতদিন লাগবে জানি না। বার্মিজরা একটা সভ্য জগতে একটা অসভ্য জাতি। এই প্রসঙ্গে আমার মনে পড়ে আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের উপরে পাক বাহিনী যেভাবে অত্যাচার করেছে, আমাদের শিশুদের মেরেছে, আমাদের যুবকদের মেরেছে, আমাদের মেয়েদের ধর্ষণ করেছে। কিন্তু যতই তাদের অত্যাচার বেড়েছে ততই আমাদের সংগ্রাম আরও শক্তিশালী বেগবান হয়েছে। বেগবান হয়েছে। এবং আমাদের সমতল ভূমিতে তাদের অপারেশনটা অনেক সহজ ছিল। গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে, দৌড়িয়ে লোক যাওয়া অবস্থায় তাদের গুলি করে মেরেছে। কারণ সমতল ভূমি, বন জঙ্গল নেই, একদিকে তাকালে 5 কিলোমিটার পর্যন্ত দেখা যায়। কিন্তু মিয়ানমার, যে কথাটা আমি আগে বলছিলাম, মিয়ানমারের জমি ভূমি সমতল না, তাদের ল্যান্ডস্কেপটা হলো যে মাউন্টেন জঙ্গল, মাউন্টেন জঙ্গল, জঙ্গল পাহাড় পর্বত এগুলো। এবং তারা গত 6 দশকেও ওই যে গোষ্ঠী ক্যারেন এবং শান স্টেটে তাদের সাথে কোনো শান্তি চুক্তি করতে পারে নাই। এই যেটা বলছিলাম যে আমাদের এখানে যারা এসছে তারা তো ওদের জন্য সমস্যা হবেই, এদের মধ্যে থেকে জঙ্গি গোষ্ঠী গড়েই উঠবে, কেউ বন্ধ করতে পারবে না। এবং সেটা আমাদের জন্য, ইন্ডিয়ার জন্য, ইন্ডিয়া এখনও সময় আছে। ওনার কথায় ফিরে যাচ্ছি যে স্বার্থ ছাড়া কেউ করে না কিছু, কিন্তু তাদের এই স্বার্থটা দেখতে হবে, যে এই স্বার্থ সবচেয়ে বড় স্বার্থ। এমন এমন অবস্থা তারা চাবে না যেদিন এদেরকে কন্ট্রোল করা, এই ধরেন 10 লক্ষের থেকে 1 লক্ষ, উনি বললেন যে 10 লক্ষ আসেই, যে বেশিও হতে পারে, বেশিও হতে পারে, কমও হতে পারে, কিন্তু মানুষ রাফ একটা এস্টিমেটের উপর কথা বলে। আমরা সেইভাবে কথা বলছি যে 10 লক্ষের থেকে যদি আপনার 50,000 লোক বা ধরেন 10,000 লোকও আর্মস নিয়ে মিয়ানমারে ঢুকে যায় এবং তারা ওখানে যুদ্ধ করবে, ওখানে মানুষ মারবে, তারপরে আমাদের জঙ্গলে অথবা ভারতের জঙ্গলে গিয়ে আশ্রয় নেবে, কার সাধ্য আছে তাদেরকে কন্ট্রোল করে? তবে আমার কথা হলো যে আমরা ডিপ্লোম্যাটিক ফ্রন্টে খুব অ্যাক্টিভ আছি। এখন এই যে অ্যাক্টিভিটি চলছে আমাদের কূটনৈতিক ফ্রন্টে, সেটা এর আগে কখনো এতটা বেগবান হয়নি যেটা এই সময়ের মধ্যে হয়েছে। আজকেই দেখেন ঢাকায় কি হয়ে গেল, 3টা পররাষ্ট্রমন্ত্রী, একজন ভাইস প্রেসিডেন্ট, একজন সিনেট সদস্য, তারা একে 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 সবার সাথে মিট করলেন। তারপরে তারা উখিয়াতে গিয়ে ওখানে দেখে আসলেন, সরেজমিনে দেখে আসলেন। জি, আমি বলবো যে এটাও তো আমাদের অগ্রগতি কিছুটা হলেও। সমস্যা কবে সমাধান কবে হবে জানি না। একটু যদি আপনাকে বলি, এই যে এরা আসছে বাংলাদেশে দেখছে সবই ঠিক আছে, কিন্তু তারা যে পরিমাণ মায়ানমারের উপর চাপ সৃষ্টি করার কথা করবে না, সেটা কি করছে না, করবে না। তাহলে সম্প্রতি আসিয়ানের একটা সামিট হয়ে গেল, সেখানে এই যে নজিব রাজ্জাক এত বিশাল বক্তৃতা মালয়েশিয়াতে জনসভা করলো, সে ঠিক অং সান সুচির পাশের জায়গাটি দাঁড়িয়ে একসাথে ছবি তুলতেছে। দেখেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা, আসিয়ানের কোথাও একটা লাইন উচ্চারণ, মার্কিন যুক্তরাষ্ট্রের কথাই ধরেন, এই কয়েকদিন গত কয়েক সপ্তাহ যাবত তারা যেভাবে বলিষ্ঠভাবে বলতেছিল যে রোহিঙ্গাদের ফেরত যেতেই হবে, নিতেই হবে, সেই টোনটা তাদের পররাষ্ট্র ফরেন সেক্রেটারি, পররাষ্ট্র টিলারসন ওখানে যে তার টোন ডাউন হয়ে গেল, তার কথার সুর নরম হয়ে গেল, তাই না? কেন? তারা ওখানে গিয়ে কিছু স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে কথা বলেছে, যে রাশা যে জায়গাটা নিয়ে নিচ্ছে সেই জায়গাটা তো তাদেরও নিতে হবে, তাদের স্বার্থ উদ্ধার করতে হবে। তবে ওই মার্কিন যুক্তরাষ্ট্র তো একটা ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে সিনেটররা যারা বাংলাদেশে এসছে এবং ওয়াশিংটনে বসে যারা এই চিত্র দেখছে, তারা তো বসে থাকবে না, তারা চাপ দিবে, এটি নিয়ে হইচই করবে। যেমন আমাদের মুক্তিযুদ্ধের সময় এন্টায়ার মার্কিন গভর্নমেন্ট আমাদের বিরুদ্ধে ছিল, কিন্তু সিনেটর এডওয়ার্ড কেনেডি সহ বহু সিনেটর আমাদের পক্ষে ছিল এবং তারা ওয়ার ফ্রন্টে এসে ভিজিট করে গেছে। সিনেটে সোচ্চার ছিল, গভর্নমেন্টের মধ্যে সোচ্চার ছিল, জনমত গঠন করেছে। তেমনিভাবে এখন যে রোহিঙ্গা সমস্যা, এটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গভর্নমেন্ট পজিশনটাই সব কিছু না, তাদের উপর চাপ দেওয়ার লোকজন কিছু আছে, অন্তত হতাশার মধ্যে কিছু আশা তো আমরা রাখতেই পারি। কিন্তু একটা জিনিস যেটা হলো যে মিয়ানমারের একজন মন্ত্রী বাংলাদেশ সফর করলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার গেলেন, ওনারা বলছেন যে আমরা ফিরিয়ে নেব, কিন্তু
কার্যকর উদ্যোগ কিন্তু মানে কোনো এবং এবং ধরেন বরং অনেক রোহিঙ্গা শরণার্থী এসেছে এখনো আসছে। এবং সংখ্যাটা যদি আমি 10 লাখও ধরি, ফেরানোর প্রক্রিয়াটা যদি আমি ধরেন যে কালকে থেকে যদি শুরু হয়, তাহলে এই সংখ্যাটা হবে ধরেন একদম সত্যি সত্যি ফিরিয়ে নিতে চাইলেও তো 20 বছর 30 বছর লাগবে। মানে এরকম যাচাই বাছাই করে 10 জন 20 জন করে যেতে যেতে তো মানে 20-30 মানে কয়েক প্রজন্ম চলে যাবে। সেটা তো আমরা লাস্ট টাইমে দেখছি। 78 সালে শুরু হলো, জি 82 সালে এটা চরম আকার ধারণ করলো, মিটমাট করতে করতে 87-88 সাল হয়ে গেল। তারপরেও তো 40,000-এর মতো রোহিঙ্গা রয়ে গেছিল। আর এখান থেকে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে মিডল ইস্ট গেছে, কানাডা, হ্যাঁ, এবং সেখানে নানা রকম ক্রাইমে ইনভলভ হয়ে গেছে। যখনই তারা ধরা পড়েছে তখন বাংলাদেশের নাম বলেছে, বদনামটা হয়েছে আমাদের। আমি বাংলাদেশ ন্যাশনাল, তাকে শিরোচ্ছেদ করুক আর যাই করুক, বদনামটা আল্লাহু আকবার বাংলাদেশের বলে হবে। বাংলাদেশের একজনকে শিরোচ্ছেদ করা হয়েছে। এটাই আমাদের দুর্ভাগ্য। তো সেই জন্য আমি বলছি যে এই হতাশার মধ্যে আশা রাখতেই হবে আমাদের, এবং যেভাবে আগাচ্ছি সেইভাবেই আগাতে হবে। চায়নাকে আরও কিভাবে চাপ দেওয়া যায়, ওই তো ওনার কথায় ফিরে আসতে হয়, স্বার্থ স্বার্থ হ্যাঁ। স্বার্থের ব্যাপারে তো সবাই কিন্তু চায়নার এ কথা বললে হবে না যে আমরা বাংলাদেশ তাদের দেশ থেকে বিলিয়নস অফ ডলারের জিনিস ইম্পোর্ট করি প্রতি বছর, এবং প্রতিরক্ষা খাতেও তাদের সাথে আমাদের প্রচুর লেনদেন আছে। সেগুলো তো যদি তারা বলে যে আমাদের স্বার্থটা ভালো করে তুলে ধরতে হবে, যে আমরা তবে স্বার্থের চেয়ে বড় স্বার্থ উনি যেটা বললেন যে হ্যাঁ তুলনা করবে যে কোনটা বেশি, করলে যে ওখানে বেশি স্বার্থ, কিন্তু সেই স্বার্থের জন্য আরেক স্বার্থ বিসর্জন দিতে হবে, এটা তো ফরেন পলিসি হয় না কারো। সেটাই সেটাই। দাদা আপনি যেটা বলছিলেন যে আসলে তাদের ফিরে যাওয়াটা প্রায় অসম্ভব, আমাদের অল্টারনেটিভ কোনো চিন্তা করতে হবে, সেই অল্টারনেটিভ চিন্তাটা আসলে কি হতে পারে? মানে আমাদের আপনার সামনে কি দেখেন এইখানে আন্তর্জাতিক শক্তির যে ভূমিকাটা আমরা দেখছি, তারা এদেরকে বাংলাদেশে রিহেবিলিট করার ব্যাপারে যত না আগ্রহী, ঠিক সেই পরিমাণ চাপ দিয়ে মায়ানমারে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে তাদের কোনো তারা বলছে হাসপাতাল বানিয়ে দিবে, ক্যাম্প বানিয়ে দিবে, টাকা দিবে। প্রবাস আমার নিজের অভিজ্ঞতা বলে ইউএনএইচসিআর এবং আইওএম এই ধরনের সংগঠনগুলো তারা এই ধরনের প্রজেক্ট চায়। এই ধরনের শরণার্থী হলে ওদের লাভ, চাকরি থাকে, প্রজেক্ট থাকে, ডোনেশন থাকে, প্রচুর ফান্ড আসে, অনেকের নানা রকমের চাকরি বাকরি হয়। ফলে এই সংকটটিকে জিয়ে রাখার জন্য এরা আপ্রাণ চেষ্টা করবে, কিন্তু মাঝখান থেকে আমরা একটা গভীর সংকটের মধ্যে পড়ে গেলাম। এখন আমরা যেটা করতে পারি যে এখানে যেমন ধরুন জার্মানি একসময় সিরিয়ার শরণার্থীকে নিয়েছে, এরকম যদি আমরা কোনোখানে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিংবা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিগুলো যারা এসে এখানে কান্নাকাটি করে গেল, ইন্দোনেশিয়ার মন্ত্রী এসে কান্নাকাটি করে গেল, এরদোগানের স্ত্রী এসে চোখের পানি ফেলে গেল, তারা যদি কিছু কিছু লোকজন নিয়ে নেয়, আর এটাও কিন্তু প্রায় অসম্ভব একটা ইউটোপিয়ান ভাবনা। সেটা যদি অসম্ভব হয়, প্রবাস আপনি যে হিসাবটি দিলেন 10 লক্ষ লোককে পাঠাতে 20 বছর লাগবে, তাহলে বাংলাদেশের কি দাঁড়াবে? এবং মায়ানমারের যে অবস্থান, আমি যতটুকু মনে করি মায়ানমার এবার যে কাজটি করেছে, মায়ানমারের সেনাবাহিনী, মায়ানমার বলতে আমি এখানে মায়ানমারে অনেকগুলো সরকার আছে, মূলত সেনাবাহিনী, সরকার অধীন সরকার মানে একদমই পুতুল। এখানে অং সান সুচি যখন এই কোফি আনান কমিশনটা গঠন করে, তখন থেকে সেনাবাহিনী এটাকে কোনো ভালোভাবে অ্যাকসেপ্ট করে নাই। তারা তখন থেকেই ষড়যন্ত্র আঁটছিল যে এটা কিভাবে বন্ডুল করা যায়। কারণ এই কোফি আনান কমিশনের প্রথম 3টা রিকমেন্ডেশন কি? 1 নম্বর রিকমেন্ডেশন হচ্ছে এদের নাগরিকত্ব দিতে হবে, যেটা মায়ানমারের সেনাবাহিনী চায় না, মানবে না, হ্যাঁ, মানবাহিনী চায় না 1 নম্বর। 2 নম্বর কি? তাদেরকে মুক্তভাবে চলাচলের সুযোগ দিতে হবে, এটাও মায়ানমারের সেনাবাহিনী চায় না। 3 নম্বরটা কি? বাংলাদেশ মায়ানমার যৌথ কমিশন করে বাংলাদেশে যারা বসবাসকারী শরণার্থীদের ফেরত নিতে হবে। আপনি কি মনে করেন এর কোনোটাই মায়ানমারের সেনাবাহিনী করতে দিবে? এবং আরো বড় কথা, 12 সাল থেকে যে গণতন্ত্রায়নের কাজটি শুরু হচ্ছিল আস্তে আস্তে, সেটাকে একেবারে মানে সমূলে কুঠারাঘাত করার জন্য তারা কিন্তু এমন একটা পদক্ষেপ নিয়েছে। এখন দেখেন যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় মুখ ছিল অং সান সুচি, সে এখন সবচেয়ে বেশি ওয়েস্টার্নদের কাছে ঘৃণিত। তার ছবি নামানো হচ্ছে অক্সফোর্ড থেকে, তাকে নিন্দা করা হচ্ছে, তাকে তিরস্কার করা হচ্ছে। ফলে যে ডেমোক্রাটাইজেশনটা মায়ানমারের মধ্যে চলছিল সেটা একদিকে বন্ধ হলো, এবং পশ্চিমাদের যে ওখানে যে ল্যান্ডিং সেটা এখন কিছুটা স্তব্ধ হয়ে গেল, কারণ ওয়েস্টার্নরা বলবো যে এই দেশে এখন বিনিয়োগ করা যাবে না, ওটা বন্ধ হলো। এবং চাইনিজ ইনফ্লুয়েন্স আরো বাড়লো, চায়নার উপরে মায়ানমারের ডিপেন্ডেন্সি আরো বাড়লো। ফলে সব দিক থেকে পুরো জিনিসটা একটা গ্লোবাল পলিটিক্সের খেলা হলো, কিন্তু সেই খেলার ভিকটিম হয়ে গেলাম আমরা বাংলাদেশ, যার কোনো রোল নেই এখানে। এবং আনফরচুনেটলি আমরা
অত্যন্ত মানে ডিপ্লোম্যাটিক্যালি যদি পুরো ইস্যুটাকে ট্যাকল না করি, আমরা যদি বিশ্ব জনমতকে এটার পক্ষে একেবারে তড়িৎ গতিতে যদি এটার পক্ষে একটা অবস্থান নিয়ে আমরা যদি কোনো একটা রোল প্লে করতে না পারি, এই সংকটের আমি কোনো নিকট সমাধান দেখছি না। এখানে ভারত ভারতের মতো খেলবে, চায়না চায়নার মতো খেলবে, রাশিয়া রাশিয়ার মতো খেলবে। কিন্তু আপনাকে আমি একটা ছোট তথ্য দিই, আগামী 27 তারিখে বঙ্গোপসাগরে একটা জয়েন্ট হচ্ছে, অপারেশন হচ্ছে, 35টি দেশের নৌবাহিনীতে অংশগ্রহণ করছে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন, এখানে মায়ানমারের নৌবাহিনীও আসতেছে বাংলাদেশের সাথে জয়েন্ট এক্সারসাইজ করার জন্য। এই এই যে গ্লোবাল পলিটিক্সের নানা রকমের সিনারিও, এর মধ্যে দিয়ে আমরা কি করে এই জনগোষ্ঠীকে এই, আর সবচেয়ে বড় কথা যে ঘটনা থেকে এটি সূত্রপাত, সেই আরসা, আপনি বলেন তো গত 26শে আগস্টের পরে আরসার কোনো কাজ ছিল, সমস্যাটা স্পার্ক করে দিয়ে চলে যাওয়া, কই তারা, কই ওয়ার ইজ আয়াতুল্লাহ জুনুনি, ওয়ার ইজ আল ইয়াকিন, যারা এত বড় বড় বলল, তাদের অস্তিত্ব কই? এখন সংকটটা শুরু করে দিয়ে তারা কিন্তু, আর সবচেয়ে বড় কথা যে মায়ানমার একেবারে 48 সালে দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই এই জনগোষ্ঠীকে কখনোই তাদের নাগরিক হিসেবে স্বীকার করেনি। আপনি তাদেরকে এখন আসে কোন কারণে তারা এসে স্বীকৃতি দিয়ে ফেরত নেবে, এটা ভাবলে আমার মনে হয় না খুব রিয়েলিস্টিক ভাবনা হবে। ফলে এটা একটা জটিল সমস্যার মধ্যে আমরা পড়েছি। এটাকে আমি জানি না এটা বাংলাদেশ কি ভাবছে। আমরা আন্তর্জাতিক শক্তি, অনেক দেশ এসে এখানে এসে নানা রকম কথা বলবে। আলটিমেটলি মায়ানমারের এখন যা জিওপলিটিক্যাল অবস্থান, সেখানে যে ধরনের লুক্রেটিভ আপনার রিসোর্সেস অফার আছে, এবং চায়নার ইনফ্লুয়েন্স সব মিলিয়ে, ভারতের ইনফ্লুয়েন্স ইত্যাদি সব মিলিয়ে মায়ানমারের উপরে আপনি একটি কার্যকর চাপ তৈরি করতে পারবেন, এটাও আমার কাছে খুব বেশি মনে হয় না। ফলে এই সংকটের আমাদের কোনো একটি বিকল্প সমাধান কিন্তু খুঁজতে হবে। খুব অল্প সময়, যে মানে শ্যামলদার কথা শুনলে আমরা একটু মানে এটা বাস্তবতা, আসলে হতাশ হই আর আশাবাদী হই, বাস্তবতা। কিন্তু এই হতাশার মধ্যেও কোনো আশার সূত্র আপনি দেখেন কিনা, ছোট্ট করে একদম মানে লাস্ট মিনিট? আশার সূত্র মানে আমরা আমাদের আমি এক কথাই শেষ করব, যে যুদ্ধ এই যুগে কোনো সমাধান নয়, সংঘর্ষ কোনো সমাধান নয়, ওদের হেলিকপ্টার ফেলে দেওয়া কোনো সমাধান নয়। কূটনীতিতে আগাতে হবে এবং সেটা আরও জোরদার করতে হবে। আরও কিভাবে আমরা কি করতে পারি সেইটার উপরে সমাধান নির্ভর করে। এছাড়া কোনো পথ নাই, কোনো দ্বীপ মানে কোনো ভিন্ন পথই নাই খোলা আমাদের জন্য। কূটনীতি ছাড়া আমরা কি করব? এই যুগে যুদ্ধ করব? সেটা আসলে সম্ভব। আমাদেরকে চেষ্টা চালিয়ে যেতে হবে, এছাড়া তো উপায় নেই। এবং আমাদেরকে যেটা করতে হবে, এই আন্তর্জাতিক শক্তিকে এখানে পার্টনার বানাতে হবে, যে এই সমস্যাটি আমার না, আমার সৃষ্টি করা না, এবং আমি এর জন্য কোনো দায়ী না। ফলে আপনাদের এখানে এই যারা মানবাধিকারের একেবারে ধ্বজাধারী এক একটি দেশ, তাদেরকে বলতে হবে যে তোমরা এটার পার্ট হয়ে আসা, আদারওয়াইজ এটা সমাধান হবে না। জি, আপনার দুজনকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন তাদেরকেও ধন্যবাদ। আসলে আমরাও বুঝতে পারছি যে এই রোহিঙ্গা সমস্যা, যেটা আমাদের কোনো দায় নেই, সৃষ্টি করেছে মিয়ানমার, কিন্তু পুরো দায়টা চেপেছে বাংলাদেশের ঘাড়ে, এবং খুব শিগগিরই আর কোনো সমাধান নেই। মানবিক রাষ্ট্র হিসাবে আমাদের সবাই প্রশংসা করছে ঠিক, কিন্তু কতদিন এই প্রশংসা দিয়ে আমাদের চলবে? আমাদের এই মানে এই রোহিঙ্গাদের যে নানা রকমের মাত্রার জটিলতার সমস্যার দিক ডালপালা মিলছে, সেটা থেকে কীভাবে বেরিয়ে আসবো জানি না। তবে আলোচনা যেটা, যে কূটনীতির টেবিলেই চাপটা আরও কার্যকর করে তাদেরকে মানবিক কারণ দেখিয়ে কোনো না কোনোভাবে মিয়ানমারকে বাধ্য করতে হবে। আমরা অপেক্ষা করছি কিভাবে, কোন রাস্তায় সমাধান বেরোয়। আপনারা সবাই ভালো থাকবেন।